বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ঐতিহ্যবাহী 3 জেলার মিলনস্থল এই চুকনগরের বাণিজ্য কেন্দ্রের বাস স্ট্যান্ড চত্বরে আয়োজিত পবিত্র ঈদুল আজহার এই পুনর্মিলনী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চের সামনে পেছনের সারিতে জামাত ইসলামের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আছেন। জেলা সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, থানা আমির, ইউনিয়ন এবং ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। অনেক মুরব্বিয়ানে কেরাম এখানে উপস্থিত আছেন। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের আমার প্রিয় অনেক বন্ধু এখানে আছেন। হিন্দু সনাতনী ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। বাস স্ট্যান্ড চত্বরে সমবেত আমার প্রিয় ডুমুরিয়াবাসী, আমি কারাগার থেকে বের হওয়ার পর তো চুকনগরে প্রায় অন্তত 2 বার এখানে কথা বলেছি, মনে আছে আপনাদের? বলে আজকে কথা তো একটু কম বললেই চলে, নাকি বলেন? না চলে না, চলবে। অল্প আবহাওয়ার দিকে একটু তাকাই, দোয়া করেন আমি একটু যত সংক্ষেপে বলার চেষ্টা করি। পয়লা কথা হলো 15, 16, 17টা বছর শুধু এই চুকনগর ডুমুরিয়া নয়, সারা বাংলাদেশের মানুষ কিন্তু অত্যাচার, জুলুম, নির্যাতন, দখলদারি, লুটপাট, অর্থ পাচার, খুন খারাপি, সন্ত্রাস, চাঁদাবাজি, মানুষের ভোটাধিকার, মানবিক অধিকার, ধর্মীয় অধিকার সবকিছু ধ্বংস করে সব তছনছ করে দিয়েছিল। মনে আছে আপনাদের? রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, প্রশাসন, জুডিশিয়ারি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, কোর্ট কাচারি, অর্থনীতি, সংবিধানের সাংবিধানিক সব প্রতিষ্ঠানগুলো দলীয়করণ এবং দুর্নীতির মধ্য দিয়ে দেশটাকে দুনিয়ার সামনে একটা নিন্দিত দেশ হিসেবে তারা পরিচিত করেছে। অথচ বাংলাদেশের 18 কোটি মানুষ এত সহজ সরল, সবুজ শ্যামল, এই সোনার বাংলার মানুষের মনটা এত পরিষ্কার, চমৎকার জলবায়ু, আবহাওয়া, ফল ফসল, ধান, শস্য শ্যামলা, সবুজ প্রকৃতি, এখানে মাছ চাষ, ফসল, চমৎকার উর্বর বর্ধিষ্ণু এই জনপদের মানুষ অল্প খেয়ে সুখে থেকে নিরাপদে জীবনযাপন করার জন্যই কিন্তু মানুষ চেষ্টা করে। অথচ এক শ্রেণীর মানুষ স্বাধীনতার 54 বছর পর বারবার তারা ক্ষমতায় এসেছে, জনগণের ভাগ্য করার কথা ওয়াদা করে, আমি ক্ষমতায় গেলে এটা খাওয়াবো, রসগোল্লা খাওয়াবো, কলিজার ঘিলু দিয়ে দেব। যেই ক্ষমতায় যায় জনগণের ভাগ্যের বদল হয় না, নিজেদের ভাগ্যের বদল করে। স্বাধীন বাংলাদেশের মানুষ প্রকৃত মুক্তি পায়নি। স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের সংবিধানে বলা ছিল মুক্তিযুদ্ধের লক্ষ্য হলো সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আপনারাই বলুন, স্বাধীনতার এই 54 বছর, অর্ধশত বছর পেরিয়ে গেল, দুনিয়ার অনেক দেশ আমাদের অনেক পরে স্বাধীন হয়েছে, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশ। সেই দেশের জাতিতে জাতিতে বিভেদ, অনৈক্য, বিশৃঙ্খলা বন্ধ করে দিয়ে মিলেমিশে তারা সেই দেশটা গড়েছে। অর্থনীতিতে, শিল্পে, শিক্ষায়, চরিত্রে, নৈতিকতায়, উন্নয়নে, গণতান্ত্রিক অধিকারে দুনিয়ার অনেক দেশ আমাদের পরে স্বাধীন হয়ে উন্নত দেশে পরিণত হয়েছে। কিন্তু আমরা এত বছর পরে আমাদের ভেদাভেদ, অনৈক্য, বিশৃঙ্খলা, হানাহানি, লুটপাট, আমরা 8 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি দুনিয়ার মধ্যে। এই জাতি সত্তার বিরুদ্ধে আওয়ামী দুঃশাসন যখন চেপে বসলো বারবার, সর্বশেষ 3টা নির্বাচন হতে দিল না। বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা মিলেমিশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন করতে লাগলাম। কিন্তু তারা বিরোধী সব রাজনৈতিক দল, বিএনপি, জামাত, যারা এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা কথা বলেছি, সকলকে গ্রেফতার করেছে।
জেলে দিয়েছে, ফাঁসি দিয়েছে, রিমান্ডে নিয়েছে, ক্রস ফায়ারে দিয়েছে, আয়না ঘরে নিয়েছে, আমাদের জামাত শিবিরের নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করেছে, আমাদের দাড়িপাল্লা প্রতীক নিষিদ্ধ করেছে, আমাদের অবস্থ ভোটাধিকার তারা হরণ করেছে। 2014 সাল, 18 সাল, 24 সাল, তিনটা নির্বাচন হয়েছে 15 বছরে। বাংলার মানুষ সেই নির্বাচনে ভোট দিতে পারে নাই। উনি ভোটাধিকার প্রয়োগ করতে দেবেন না। উনি সংবিধান পরিবর্তন করে কেয়ারটেকারের অধীনে নির্বাচনের দাবি মানবেন না। আদালতের বিচারপতি, বিচারক ন্যায় বিচার উপেক্ষা করে অন্যায়ভাবে বিরোধী দলের নেতাদেরকে মাসের পর মাস জেলে দিয়েছেন, ফাঁসি দিয়েছেন। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিএনপি, জামাত, আলেম, ওলামা যারাই আওয়ামী লীগের বিরোধিতা করেছে সকলকে তারা বছরের পর বছর, এই 15-16টা বছর তারা কিন্তু কষ্ট দিয়েছে। কি বলেন? এখানে এমন বিরোধী দলের লোকেরা আছেন না যে ওই আমলে মামলা খেয়েছেন, বাড়িতে পুলিশ থাকতে দেয় নাই, বাড়ি ঘর ছেড়ে পালিয়ে খালে বিলে ঘেরে, দেশ ছেড়ে, গ্রাম ছেড়ে, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য তছনছ করে তারা আমাদের জীবনটাকে সর্বনাশ করে দিয়েছে। এর বিরুদ্ধে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ গত বছর 24 সালে তারা জেগে উঠলো। মনে আছে আপনাদের? এখনো তো পূর্ণ হয়নি, এই জুলাই আসতেছে আগামী মাসে। সেই যে জুলাইয়ের অভ্যুত্থান, 5ই আগস্ট, তিনি গণতন্ত্রের মানুষ কন্যা বলেন, উন্নয়নের জোয়ার বাসায় দিয়েছেন। উনি নাকি একেবারে তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর ওলি। কিন্তু 15টা বছর মানুষের সব অধিকার যিনি কেড়ে নিলেন। ঠিক আছে, আপনি যদি এত ভালোই হবেন, এত উন্নয়ন করবেন, কোনো চুরি করেননি, দুর্নীতি করেননি, সব দোষ আমাদের, আন্দোলনের মুখে আপনি পালিয়ে গেলেন কেন? আপনার 300 এমপির একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সব পালিয়ে গেছে। 60 জন মন্ত্রী পালিয়ে গেছে। আমি তখন জেলে, আমাদেরকে কারাগারে অ্যারেস্ট করে আটকে রাখা হলো। জেলখানা থেকে খবর পেলাম শেখ হাসিনা আর রেহানা 2 বোন দুপুরের খাবার না খেয়ে রুই মাছ, বোয়াল মাছ, তরি তরকারি সব ফ্রিজে আর রান্নাঘরে ফেলায় রেখে 2 বোন হেলিকপ্টারে করে দিল্লিতে পালিয়ে চলে গেছে। এই খবর কি আপনারা জানেন? কেন পালালেন? যদি সৎ সাহস থাকে, চুরি করেননি, দুর্নীতি করেননি, খুন করেননি, মানুষকে কষ্ট দেননি, যারা নিরপরাধ, যদি তার মধ্যে কোনো দুর্বলতা, অপরাধ বোধ না থাকে, সে কখনো পালায় যায় না। সাহস থাকলে বাড়ি থেকে চ্যালেঞ্জ করবে, মোকাবেলা করবে। পালিয়ে যায় কারা? যারা চোর তারা পালিয়ে যায়, যারা খুনি তারা পালিয়ে যায়, যারা ডাকাত পালিয়ে যায়, ধর্ষণকারী পালিয়ে যায়, দুর্নীতিবাজ পালিয়ে যায়। তোমাদের পালিয়ে যাওয়া প্রমাণ করেছে যে তোমরা 17টা বছর অপরাধ করেছো। আলহামদুলিল্লাহ, কারাগারে থেকে আমরা যারা বন্দী ছিলাম, এই খবর শুনে চোখের পানিতে আল্লাহর কাছে সেজদা দিয়েছি। আপনারাও তো যারা বাইরে ছিলেন, আল্লাহ শুকরিয়া আদায় করেছেন না? আনন্দ করেছেন, দোয়া করেছেন, শুকরিয়া আদায় করেছেন। কেন শুকরিয়া আদায় করলাম? বাংলাদেশের দীর্ঘকালের মানুষের সংগ্রাম সফল হয়েছে, বিজয়ী হয়েছে। এখন বোধহয় আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশটাকে একটা শান্তির বাংলাদেশে পরিণত করা যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন 10 মাস হতে যাচ্ছে ওরা বিদায় নিয়েছে, নাকি বলেন? এই 10 মাসে অনেক আশা আকাঙ্ক্ষা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা নির্বাচন হতে যাবে। আমরা জামাত ইসলামী সহ সকল দল ওয়াদা করেছি সরকারকে যে আপনাকে আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে সাহায্য করব। যে কাজটা আগের সরকার নিরপেক্ষ নির্বাচন হতে দেয়নি। 3টা নির্বাচনে আমরা ভোট দিতে যাচ্ছি, লোকেরা ভোট কেন্দ্রে যাবে, কোনো ভোট কেন্দ্রে লোক নেই, মাঠ ফাঁকা, ভোট কেন্দ্রে কুকুর শুয়ে আছে আর পুলিশ বসে আছে। এরকম হয়েছে না? আবার কোন ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছে, রাস্তায় পুলিশ, লীগ, আওয়ামী লীগ, যুবলীগ বাধা দিয়ে বলেছে বাড়ি চলে যাও, ভোট হয়ে গেছে। জোর করে ঢুকে যদি বলে না ভোট দেবো, ব্যালট দাও, বলে ব্যালট ফুল হয়ে গেছে। 9টা 10টার মধ্যে ভোট শেষ। শেষে 24 সালে আমি তখন জেলে, আমরা অনেকেই জেলে, আর একটা ভোট ঠেলাঠেলি করে হলো। বিএনপি, জামাত সহ সব দল আমরা বয়কট করলাম। হবে না,
দিল্লির তাবেদারি করে জোর করে বিরোধী দলকে বাদ দিয়ে সেই ভোট করার চেষ্টা করলো। ভোটে কোনো প্রার্থী নেই, ওনারা নিজেরা মামু আর ভাগ্নে, আমি আর ডামি সাজায় পাতায় একটা ভোট করল। সেই সময় জনগণ বলেছিল এই যে পাতানো সাজানো তামাশার নির্বাচন টিকতে পারবে না, 6 মাসও হয়তো যাবে না। আমি হিসাব করে দেখলাম 6 মাস পরেই কিন্তু একেবারে জয় বাংলা হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য জয় বাংলা বলে কারে বোঝেন না? পিনাকির অনলাইন দেখেন তো, জয় বাংলা হয়ে গেছে। জয় বাংলা মানে শেষ নাকি বলেন? 6 মাসের বেশি যাইতে পারে নাই সাজানো নির্বাচন। তাহলে এখন আমাদের এই স্বপ্ন পূরণ করতে হবে। এই দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমাদের 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, মনে আছে আপনাদের? 20,000 ছাত্র জনতা, শিশু, নারী, শিক্ষক, ছাত্র, অভিভাবক, আলেম, ওলামা, হিন্দু, মুসলিম, তারা আহত হয়েছে। কারো হাত নেই, পা নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। এখনো শত শত অনেক লোকের বাড়িতে আমরা গেছি, দেশের বিদেশে পাঠানো হয়েছে চিকিৎসা করতে, হাসপাতালে আজ চিকিৎসা হচ্ছে না। তাহলে এই 1 মাসেই হয়েছে এই অবস্থা। আর এর আগের যে 15 বছর আমরা আন্দোলন করেছি সেখানে কত শত লোক নিহত হয়েছে, কত লোক জেল খেটেছে, কত লোকের ফাঁসি হয়েছে। এই সব মানুষের স্বপ্ন ছিল একটা নতুন বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়বে, আর মানুষকে কষ্ট দিতে হবে না, দুর্নীতি হবে না, মানুষ বেকার থাকবে না, হিন্দুরা তার অধিকার নিয়ে থাকবে, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধর্ম মিলেমিশে চলবে, লুটপাট হবে না। আমাদের এই সবুজ সোনার বাংলায় ফল ফসল যা কিছু উৎপাদন হবে তাই খেয়ে পরে আমরা ন্যায় নীতির সাথে বসবাস করব। এই জন্য নতুন বাংলাদেশের জন্যই কিন্তু আমাদের এই সন্তানরা রক্ত দিয়েছে। এখন সেই বাংলাদেশ গড়ার পালা। যখনই এইটা করতে যাওয়া হচ্ছে, আবার বিদেশি একটা চক্র ষড়যন্ত্র করে সেই প্রচেষ্টাকে বানচাল করার চেষ্টা করছে। দিল্লি থেকে দাবিদারি করে যখনই জনগণ একটু ঐক্যবদ্ধ হয়ে নিরপেক্ষ নির্বাচন, একটু সংস্কার করো, নির্বাচনী আইন, পুলিশের আইন, মানুষ যেন ভোট আইনে দিতে পারে, সংবিধানের সংস্কার করো, দুর্নীতি দমন কমিশনের সংস্কার করো, জনপ্রশাসনের সংস্কার করো। কারণ একেবারে ঢাকার সচিবালয়, বঙ্গভবন থেকে নিয়ে থানার ওসি, এসি, ডিসি, ইউনো, উপজেলা পর্যন্ত এখনো সেই ফ্যাসিবাদী যুগের দোসররা এখনো কিন্তু ঘাপটি মেরে পড়ে আছে। প্রশাসনের এই জঞ্জাল সাফ করে সাংবিধানিক রাষ্ট্রীয় অবকাঠামোকে এমনভাবে সংস্কার করতে আমরা বলেছি যে এমনভাবে, যেহেতু বর্তমান সরকারটা কোনো দলীয় সরকার নয়, অন্তর্বর্তীকালীন এবং নির্দলীয়, এদের পক্ষেই নিরপেক্ষ একটা অবকাঠামোগত পরিবর্তন করে রাষ্ট্রের সংস্কার করে যদি তারা নির্বাচন দিয়ে বিদায় নিতে পারে, তাহলে যারাই সে নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে সেখানে একটা নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা তারা চালু করতে পারবে। সে আমরা আসি, বিএনপি আসুক, অন্য কোনো দল আসুক, তাতে আমাদের দুঃখ নেই, কিন্তু ব্যবস্থাটা এমন হওয়া দরকার যে ব্যবস্থায় নির্বাচিত হলে আর একটা হাসিনার জন্ম যেন না হয়, আর একটা ফ্যাসিবাদের জন্ম যেন না হয়। আমরা যে কারণে তাদেরকে তাড়ালাম, লুটপাট, চাঁদাবাজি, মস্তানি, লুটপাট করে খাবে একটা দল, আর তার লোকেরাই শুধু মস্তানি করবে আর খেয়ে পরে বাঁচবে। আবার নির্বাচনে যদি কেউ কেউ মনে করে যাক এতকাল একদল খেয়ে গেছে, আমাকে এখন খাইতে হবে, পুলিশ বসবে কিনা, এতকাল ওরা খাইছে এখন আমরা খাবো। মাঝে মাঝে দেশের পরিস্থিতি দেখলে সেরকম আলামত মনে হয় নাকি বলেন? এই চুকলগড়ে আমি যখন 5ই আগস্টে যখন দুঃশাসনের পতন হলো, তারা পালিয়ে গেল, আমি ঢাকায় থেকে খবর পেলাম 5ই আগস্টের পরের দিনই বিভিন্ন জায়গায় হামলা, লুটপাট, ভাঙচুর কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেল। কি হয়েছিল কিনা বলেন? কারা করলো? হিন্দুদের বাড়ি আক্রমণ, দোকান লুটপাট। তখন তো আর আওয়ামী লীগ ছিল না, ছিল নাকি? কারা করলো? নাম বলবো না, সবাইকে আপনারা চেনেন। আমাদের গ্রামে, আমাদের এলাকায় ভাসুরের নাম মুখে নেয় না। শুকনগরে ভাসুর, বোঝেন তো? ভাসুর, ভাসুর কারে কয়? কার বড় ভাই? স্বামীর বড় ভাইয়ের নামটা আমাদের দেশের বউরা লজ্জা করে সারা দেশে। আমি ঢাকা থেকে ফোন করে আমার নেতাদের বললাম, কি খবর? আমরা এইসব শুনতে পাচ্ছি। অনেক হিন্দু ভাইরা আমাকে ফোন করলো যে দাদা, আমরা তো থাকতে পারছি না, আমরা কি ইন্ডিয়ায় চলে যাব? বাড়ি ঘরে নিরাপত্তা নেই, আমাদের কে রক্ষা করবে? আমরা আমাদের নেতাদেরকে বললাম
হিন্দু এলাকায় শিগগির যান, আমার সালাম দেন, তাদের পাশে দাঁড়ান, বলেন আপনাদের ভয় নাই, থানায় পুলিশে যান, থানা পাহারা দেন, তাদেরকে পাহারা দেন। আমরা চেষ্টা করেছি। এইসব লুটপাট সন্ত্রাস, ওই 2-3 দিন কোনো সরকার ছিল না, এই সুযোগে বাংলাদেশের যে সমস্ত অরাজকতা নৈরাজ্য হয়েছে সেগুলো কি জামাত আর শিবিরের লোকেরা করেছিল? করেনি। এই কৃষ্ণনন্দী বক্তৃতা করলো, স্বর্ণদ্বীপ কলেজের প্রিন্সিপাল রামপ্রসাদ বাবু বক্তৃতা করলো, দেবপ্রসাদ বাবু বক্তৃতা করলো, উনারাই তো বললো। আমি কি বলবো? হিন্দুদের জমি দখল, ঘের দখল, বাড়ি দখল, দোকানদারি করতে গেলে চাঁদা দাও, বিল্ডিং করতে গেলে টাকা দাও, বালু দখল, ইটের ভাটা দখল, নদীর চরের বালু কাটো, এই সব জায়গাগুলো কি জামাত ইসলামীর লোকেরা করেছে? কোথাও করেনি। আমরা সকল ধর্মের মানুষের মধ্যে সহ অবস্থান নিশ্চিত করার জন্য বলেছি, তাদেরকে সাহস দেন, তাদের পাশে দাঁড়ান, মিলেমিশে থাকেন। পূজার সময় আমরা মন্দিরে মন্দিরে আমাদের লোকদেরকে পাহারা দিতে বলেছি, কি বলেছি কিনা বলে। কিছু লোক অপপ্রচার করে, জামাত ইসলামীর লোকেরা হলো হিন্দুদের উপরে জুলুম করে। আমি বলি একটা প্রমাণ দেন কোথায় আমাদের লোকেরা করেছে। আর যারা করেছে তারা হলো ভাসুর, তাদের নাম মুখে নেওয়া যায় না, নাকি বলেন? তো আপনারা তাদেরকে চিনে রাখেন। একটা ফ্যাসিস্টকে তাড়িয়ে লুটপাট করা লোক, মাদকাসক্ত লোক, নেশাগ্রস্ত লোক, দুর্নীতিপরায়ণ লোক, ঘের দখল করা লোক, একদল বদলে দিয়ে আর এক দলকে যদি আবার ক্ষমতায় আনতে হয়, তাহলে এত রক্ত, এত জীবনের কি মূল্য হতে পারে? আমরা এমন এক দেশ চাই যে বাংলাদেশে মানুষ বেকার থাকবে না, প্রত্যেকের কর্মসংস্থান হবে, অন্যায় হবে না, কারো ঘের জমি জমা, ইটের ভাটা দখল, দোকানপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি কিছু করতে গেলে একটা ভাগ বসানো, এই কাম হবে না। একটি নিরাপদ, মানবিক, সুন্দর, শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা চাই। আপনারা কি সেই বাংলাদেশ চান? সময় তো বেশি নেই, 8-10 মাস আছে। যদি ফেব্রুয়ারিতেই ভোট হয়, শোনা যাচ্ছে ফেব্রুয়ারিতে ভোট হবে, নাকি বলেন? আমাদের আপত্তি নাই, ভোটের দিন নেই, আমরা ভোটের জন্য রেডি আছি। কিন্তু আমরা বলেছি ভোটের আগে এমন সাংবিধানিক সংস্কার কিছু করেন যে কাজে অন্তর্বর্তীকালীন সরকার হাত দিয়েছে। এমন আইনের কিছু সংস্কার, সংবিধানের সংস্কার, পুলিশের সংস্কার, প্রশাসনের সংস্কার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার এমন করে রেখে যান, যারাই ক্ষমতায় আসবে তারা যেন ওখানে বসে আর দুর্নীতি চুরি করতে না পারে। যদি করে তাহলে তাদেরকে আইন দিয়ে যেন পাকড়াও করা যায়। এখন এমনভাবে রাষ্ট্রের কাঠামোগুলো সাজানো যে এই যন্ত্রের মধ্যে যে ঢুকবে সেই একজন অত্যাচারী শাসক, একজন ফ্যাসিস্ট হয়ে সে আবার শাসন করবে। এই জন্য এই সংস্কার কাজটা সম্পূর্ণ করতে হবে। ডক্টর ইউনূস সাহেব বলেছেন এইটা করা লাগবে, তাহলে আবার যাদেরকে আমরা তাড়িয়েছি, যে কালো দিন আমরা পার করেছি, আবার ওই কালো দিন আসবে। জনগণ সবাই বলছে হ্যাঁ এটা করতে হবে, কিন্তু কিছু লোক বলে না এত সংস্কার দরকার নেই, তাড়াতাড়ি ভোট দেন। কি আছে না, ভোট আর সংস্কার একসাথে হয়, তা হয় না। সংস্কারটা আগে করে নিয়ে তাই ভোট হোক, অসুবিধা কি? যে নির্বাচনের জন্য 15 বছর আমরা ভোট দিতে পারিনি, অপেক্ষা করেছি, তার জন্য 1-2 মাস অপেক্ষা করতে আমাদের কোনো অসুবিধা আছে? আর বলেছি কি, এই 15 বছর যারা মানুষের উপরে জুলুম করেছে, লুটপাট করেছে, খুন করেছে, অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, যাবজ্জীবন জেল দিয়ে আলেম ওলামা, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যারাই সরকারের বিরোধিতা করে তাদেরকে যে অত্যাচার করেছে, তাদেরকে গ্রেফতার করে মানবতা বিরোধী আইনে তাদের বিচার করতে হবে। এই বিচার যদি এখন এই অন্তর্বর্তীকালীন সরকার না করে, তো কোনো নির্বাচিত সরকার আসলে তারা এই বিচার সুষ্ঠুভাবে করতে পারবে না। কারণ তারা ওই দলের মধ্যে আবার লাইন করে, খাতির করে ওই অপরাধীদেরকে আবার ডেকে দেন, বলে না দলের মাস্তানির জন্য ওদেরকে লাগে, বলে ঠিক আছে ওদের গুনাহ মাফ করে দাও, আসো আমার দলে। সেজন্য আমরা বলেছি সংস্কার লাগবে আর অপরাধীদের বিচার করতে হবে। যারা 2000 ছেলে আমার সন্তানদের জীবন নিল, আপনি তাদের বিচার করবেন না? নিরপরাধ লোকদেরকে আপনি ফাঁসি দিয়ে দিলেন।
আর যারা 2000 লোকের জীবন দিল তার বিচার করলে তো একজনের 2000 বার ফাঁসি হওয়া উচিত। এই বিচারটা অন্তর্বর্তীকালীন সরকার না করলে আর বিচার হবে না। কারণ যে দলেরই সরকার হোক, দলীয় সরকার হলে সবাই তার দলের দিকে টানে, নিরপেক্ষ থাকে না। এখন যেহেতু এই লোকের কোনো দল নাই, এর কাছে অন্তত কিছুটা নিরপেক্ষতা আশা করা যায়, যায় কিনা বলেন? আর আমরা আরেকটা দাবি করেছি যে স্থানীয় নির্বাচনটা আগে দিয়ে দাও। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ রয়ে গেছে। কারণ নির্বাচিত সরকারে যারা আসবে ক্ষমতায় এসে তারা চেষ্টা করবে এই স্থানীয় নির্বাচনটা নিজেরা কাটিয়ে কুটিয়ে প্রভাব খাটায় তাদের দলের লোককে জিতানোর চেষ্টা করবে। এই জন্য জাতীয় নির্বাচনও নিরপেক্ষ হতে গেলে যেমন অন্তর্বর্তীকালীন সরকার দরকার, স্থানীয় নির্বাচনের জন্য আমরা বলেছি এই সরকার থাকতে থাকতে ওই ভোটটা হয়ে যাক। অন্তত পরীক্ষা হোক যে তোমরা যে জাতীয় নির্বাচন নিরপেক্ষ করবা বলতেছ, স্থানীয় নির্বাচনটা আগে করে দেখাও যে তোমরা কত নিরপেক্ষ ভোট করতে পারো। এটা যদি পারো বুঝবো যে তোমরা জাতীয় নির্বাচন সুন্দর করতে পারবা। তারপরে আমরা বলেছি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট হবে। ব্যক্তি প্রার্থী হলে কালো টাকা আর মাসেল মাস্তানের খেলা চলে। আমরা বলেছি দল প্রার্থী হবে, দলের পক্ষে ভোট হবে। ভোটের আনুপাতিক হার গুণে যারা যত পার্সেন্টেজ ভোট পাবে সেই দলের তত পার্সেন্ট লোক 300 আসন ভাগ করে পার্লামেন্টে তারা সিট নেবে। এটাকে বলে সংখ্যানুপাতিক পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। এইসব 3-4টি শর্ত পূরণ করে নির্বাচন করতে যদি ফেব্রুয়ারিতে পারে, মার্চে পারে, আমাদের কোনো আপত্তি নেই। তবে এই শর্তগুলো পূরণ করে ভোট করতে হবে। আপনারা কি সবাই রাজি আছেন? আর এইগুলো পূরণ না হলে কিন্তু আবার যে ভেজাল, সেই ভেজালই আসবে। আবার 2000 থেকে 4000 মরা লাগবে, আবার হামলা চাঁদাবাজি হবে। তাহলে আমরা একমত যে আমরা একটা ফ্যাসিস্ট বিদায় করে আবার আর একটা ফ্যাসিস্টকে ক্ষমতায় আনতে চাই না। সোনার বাংলাদেশ, আসলেই আমাদের দেশটা সোনার দেশ। এই দেশ গড়তে গেলে কিছু সোনার মানুষ দরকার, নাকি বলেন? সোনার বাংলাদেশ শেখ মুজিবুর রহমান, যাকে স্বাধীনতার স্থপতি বলা হয়, তিনিই বলেছিলেন এটা হলো আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার পরে সে বক্তৃতা আমরা শুনেছি, আমরা স্কুলে পড়তাম, আপনারাও শুনেছেন। উনি বলেছেন অনেক দেশ সোনার খনি পায়, তেলের খনি পায়, আর আমি পেয়েছি চোরের খনি। আমার সামনে চোর, পিছনে চোর, ডাইনে চোর, বামে চোর। সে বক্তৃতা শুনেছেন আপনারা? পুরনো মুরব্বীরা শুনেছেন। বলে 8 কোটি কম্বল পাইলাম রিলিফের, বাংলাদেশের মানুষ হলো 7.5 কোটি, তা আমার কম্বলটা কই? আমারটাই তো পাইলাম না। এ কথা তার কথা, যিনি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। সেই দেশ আমাদের। এই জন্য আমরা জামাত ইসলামী বলেছি সোনার বাংলাদেশ গড়তে গেলে সোনার মানুষ চাই। সোনার মানুষ ছাড়া সোনার বাংলা গড়া যাবে না। সোনার মানুষ কাকে বলে? সোনার মানুষ হচ্ছে যে লক্ষ কোটি টাকা সামনে থাকবে, একটা টাকা হারাম খাবে না, মিথ্যা বলবে না, চুরি করবে না, পরের সম্পদ লুট করবে না, টাকার উপরে শুয়ে থাকবে কিন্তু পরের টাকায় হাত দেবে না। এই চরিত্র, এই নৈতিকতাকে বলি সোনার মানুষ। জামাত ইসলামী সেই সোনার মানুষ তৈরি করার চেষ্টা করছে। আমরা বলি যে আমরা মানুষ, আমরাও ভুল ত্রুটির ঊর্ধ্বে, আমাদের মধ্যে ভুল ত্রুটি আছে, কি আছে কিনা বলেন? কিন্তু এইটুকু দাবি করি যে অন্যদের চেয়ে তুলনামূলকভাবে আমাদের মধ্যে যদি ভুল ত্রুটি অপরাধ কিছু থাকে, সেটা অন্যদের চেয়ে কম। আমার কথাটা বুঝে উত্তর দেবেন, শুধু যে যে বলবেন না, যেহেতু যে বললি পর ওর ভাই খুশি হয়ে যাবে না। আমি বলেছি, আবার বলি, জামাত ইসলামীর লোকদের মধ্যে ভুল ত্রুটি দুর্বলতা আছে। আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই তো দুরূদ পড়লেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ব্যতীত কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, নাকি বলেন? কিন্তু কম বেশি আমরা এই জন্য দাবি করি বাংলাদেশের রাজনীতির ময়দানে যে নেতৃত্ব তৈরি হচ্ছে, বিভিন্ন দল, আমি নাম বলবো না, প্রত্যেক দলেই নেতা কর্মী আছে, অন্য দলেও ভালো মানুষ আছে, কিন্তু তুলনামূলকভাবে আমাদের দলের লোকেরা অপরাধ ভুল ত্রুটি যদি থাকেও তো অন্য
দলের নেতা কর্মীদের চেয়ে আমাদের লোকদের মধ্যে কম ভুল ত্রুটি আছে। ওরা যদি 10টা মিথ্যে কথা কয়, আমাদের লোক যদি কয় তাহলে একটা দুটো কয়। বহু অপরাধ আছে যা আমাদের লোকেরা করে না। আমাদের লোকেরা নেশা করে না, মদ খায় না, ব্যভিচার করে না, ধর্ষণ করে না, লুটপাট করে না, গাঁজা খায় না, নেশা করে না, কারণ দোকানের উপরে হামলা করে না। মানবীয় ভুল ত্রুটি থাকলে কিছু থাকতে পারে। আমরা তুলনামূলকভাবে বলি উই আর কম্পারেটিভলি বেটার। তুলনামূলকভাবে আমাদের মধ্যে চরিত্রের যে প্রশিক্ষণ আমরা দিই তাতে অন্যের চেয়ে আমাদের লোকদের চরিত্রটা তুলনামূলকভাবে ভালো। এই অপরাধ প্রবণ সমাজে 100 ভাগ একটা মানুষকে সৎ পাওয়া যায় না, নাকি বলেন? তাহলে কমপক্ষে যেখানে ভালো পাওয়া যাবে সেই নেতৃত্ব যদি পার্লামেন্টে আমরা পাঠাই 300টা আসনে, যারা দুনিয়ার কাজের জন্য আল্লাহকে জবাবদিহির ভয় করে, পরের মাল ধরতে গেলে বুকটা কেঁপে ওঠে, জুলুম করে না, পরে অধিকার হরণ করে না, মিথ্যা বলে না, দুর্নীতি করে না, এই ধরনের লোককে যদি আপনি শাসন ক্ষমতায় দেন তাহলে দেশটা গড়া যাবে যাবে। এই জন্য আমরা বলেছি মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আবার আমাদের দেশ এবং জীবন কি করে ভালো চলবে তার আইনটাও তিনি দিয়ে দিয়েছেন, নাকি বলেন? সেই আইন দিয়ে যদি দেশ চলে আর সৎ লোক যদি শাসন, ডিসি, এসপি, পুলিশ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, ইউনো, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, সেনাপ্রধান, এভরি সেক্টর অফ দ্য সোসাইটি, এই লোকগুলো যদি চরিত্রবান, সৎ হয়, আল্লাহকে ভয় করার লোক হয়, আর আইনটা যদি আল্লাহর পাঠানো আইন দিয়ে হয়, তো হিন্দু মুসলিম সবাই মিলে সুন্দর নিরাপদ জীবন পাবে, শাসনটাও সুন্দর হবে। এইটার নাম হলো সোনার মানুষ, এইটার নাম হলো সোনার দেশ। আগামী নির্বাচনে আমরা জামাত ইসলামী তাই আমাদের আমির ডক্টর শফিকুর রহমান ডাক দিয়ে বলেছেন, আসুন আমরা তো সব দলের শাসনই দেখলাম, কি দেখেছি না? আওয়ামী লীগের শাসন দেখেছেন? উত্তর দিতে ভয় করতেছে। আওয়ামী লীগের শাসন দেখেছেন? অনেক বছর, অনেক বছর, একবার না। তারপরে বিএনপির শাসন আমরা দেখেছি, জাতীয় পার্টিও দেখেছি, সেনাবাহিনীর শাসন দেখেছি, মঈনুদ্দিন ফখরুদ্দিনও দেখেছি, নানান শাসন আমরা দেখছি। একটা দলীয় ভাবে ইসলামের চরিত্রবান লোকদের হাতে ক্ষমতা এসে জামাত ইসলামের দায়িত্বে রাষ্ট্র ক্ষমতা এসেছে আর তারা দেশ শাসন করেছে, এই দৃশ্য আমরা আজও একবারও দেখতে পারিনি। তবে সব দলের পরীক্ষা হয়ে গেছে, একটা দলের পরীক্ষা বাকি আছে, আছে কিনা বলেন? তাহলে আমরা পাস করি কি ফেল করি একটাবার একটু পরীক্ষা করে দেখেন আমাদের। আমরা যে সোনার মানুষের কথা, চরিত্রের কথা বলি, আমরা ক্ষমতায় গেলে মানুষকে কাজ দেব, চাকরি দেব, কেউ বেকার থাকবে না, কলেজ ইউনিভার্সিটি পাস করার পর কর্মস্থলের ব্যবস্থা করব, যাদের কাজ দিতে পারবে না। আল্লাহর রসুলের রাষ্ট্র ব্যবস্থায় বলা হয়েছে, কোন রাষ্ট্রের মানুষকে যদি তুমি কাজ দিয়ে জীবন জীবিকা দিতে না পারো, বেকার থাকলে তাকে বেকার ভাতা দাও, কেউ কারো উপরে জুলুম করবে না। শিক্ষানীতি মানুষের চরিত্র গঠনের জন্য করো, দুর্নীতি বন্ধ করো, কঠোর আইনের শাসন চালু করো। আমরা বলেছি নতুন বাংলাদেশের অর্থ হলো যে দেশে ক্ষুধা, দারিদ্র, অন্নহীন, বস্ত্রহীনের, নিরন্ন মানুষের আহাজারি থাকবে না, যেখানে চুরি দুর্নীতি থাকবে না, মানুষে মানুষের সহমর্মিতা থাকবে, হিন্দু মুসলিম মিলেমিশে একটা কমিউনাল হারমোনি, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই বাংলাদেশকে দুনিয়ার বুকে একটি মডেল হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এই নতুন বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ আমরা চাই। 54 বছরে এসে সুযোগ পাইনি, এই সুযোগটা এসেছে এবার, কি বলেন ঠিক কিনা? আমি কোন দলের প্রতি আক্রোশ নাই, আপনাদের বিবেকের কাছে আমি বলে গেলাম, যারাই নির্বাচনে আসবে তাদের মধ্যে যদি আপনি এই চরিত্র পান যে না এই লোকটা দুর্নীতি, চুরি, ডাকাতি করে নাই, যাদেরকে আপনি চেনেন, আপনি তাকে পছন্দ করতে পারেন। আর যদি মনে করেন না এর রেকর্ড তো খারাপ, এটা দুর্নীতি করেছে, চাঁদাবাজির সাথে যুক্ত, ভাগ বাটোয়ারা করা, মস্তানি করা, নেশাগ্রস্ত, গাঁজাখোরের সাথে সম্পর্ক, লুটপাট, অর্থনীতি, ক্ষমতায় গেলে যারা নিজের ক্ষমতা কুক্ষিগত করেছে, মানুষের ভাগ্য বদলায় নাই, এইসব জেনে শুনে আপনাকে ভোটটা কিন্তু দিতে হবে, নাকি বলেন? সে যে দলেরই হোক। এখন জামাত ইসলামী তো আমাকে আবার আপনাদের কাছে পাঠাইছে, আমি বলছিলাম আমার এই কষ্টের মধ্যে পাঠাবেন না, বললেন না তোমার আবার ভোট করতে হবে। তাহলে আমি ভোট করবো না বাড়ি চলে যাব?
ভালো করে কথাটা সবাই বললেন না, বুঝতে পারলাম। আমার কি ভোট করা লাগবে? একবার তো করেছি আমি এখানে, একবার আপনারা ভোট দিয়ে আমাকে জিতাইছেন, আবার আমি হারিয়েও গেছি, আবার ভোট দিতে যায় 10টার মধ্যে মাঠের উঠে বাড়ি চলে গেছি, আবার ভোট দিতেও পারিনি, নানান কায়দা হয়েছে। ফলে হারারও অভিজ্ঞতা আছে, জেতারও অভিজ্ঞতা আছে, ভোট না দিয়ে বাড়ি চলে যাওয়ারও অভিজ্ঞতা আছে। এখন একটা সুযোগ, এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে। আমরা ডক্টর ইউনূস সরকারকে বলবো, আপনি কথা দিয়েছেন জাতির সামনে নিরপেক্ষ নির্বাচন দেবেন, আমরা আপনার নিরপেক্ষতার উপরে আস্থা রাখতে চাই, কিন্তু আপনার কিছু আচরণ, কিছু সাম্প্রতিক কার্যক্রম জাতির মধ্যে, জনগণের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। কোন পক্ষের দিকে যেন আপনি ঝুঁকে না যান, আপনার আমাদের দিকে আপনার আসার দরকার নাই, আপনি কারোর দিকে যাবেন না, নিরপেক্ষ থাকবেন। কিন্তু আপনার কোনো আচরণে যদি মনে হয় যে আপনি কোন একটা বিশেষ গোষ্ঠীর প্রতি ঝুঁকে গেছেন, তাহলে তো আপনাকে যে নিরপেক্ষ ভেবে আমরা ভালোবাসি সেই বিশ্বাসের উপরে কিন্তু প্রশ্ন তৈরি হয়। আমার কথাটা কি আপনারা একমত? আশা করি আমরাই অনেক রক্ত দিয়ে এই সরকারকে এনেছি, তিনি আমাদের কাছে সাহায্য চেয়েছিলেন, বারবার আমরা সর্বদলীয় ভাবে তার কাছে গিয়েছি, আমরা কথা দিয়েছি যে আপনাকে আমরা সাহায্য করবো। এখনো আমরা বিশ্বাস রাখি এবং সাহায্য রাখি। কখনোই যেন এই বিশ্বাস ভঙ্গ না হয়ে এত রক্তের উপরে দাঁড়িয়ে একটা নতুন নির্বাচনে জনগণ তার ভোটাধিকার ভোট কেন্দ্রে যেন দিতে পারে, জনগণের ইচ্ছা, যাকে ইচ্ছা সে ভোট দেবে এবং যে ভোট পাবে গুণে যেন তার ফলাফলটা সে বাড়ি নিয়ে যেতে পারে। এখন মুশকিল হয়ে গেছে কি, ভোট এখন হয়ে পারে নাই, কিছু লোক মনে হচ্ছে ক্ষমতায় চলেই গেছে, এরকম ভাব আছে না কিছু করে। ভোটের আগেই যদি ক্ষমতার ভাব হয়, তাহলে ভোটের পরে কি হবে চিন্তা করতে হবে না? ঠিক আছে, আপনি যান, ক্ষমতায় যান, কিন্তু ভোটটা করিয়ে যান, ভোট পর্যন্ত একটু সবর করেন, নাকি বলেন? ভোটের আগে যদি চাপ দেন, মাস্তানি করেন, চাঁদাবাজি করেন, তো মানুষ প্রশ্ন তুলবে। সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আগামী নির্বাচনে আপনাদের মাঝে আবার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আমাকে নির্বাচনের জন্য আমার দল সিদ্ধান্ত দিয়েছে। আপনারা যদি এই দাঁড়িপাল্লার পক্ষে প্রত্যেকটি ইউনিয়নের, ওয়ার্ডে, ঘরে ঘরে আবার দাঁড়িপাল্লার জোয়ার তুলতে পারেন, ইনশাআল্লাহ ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আর ফ্যাসিবাদ আসতে পারবে না। আপনাকে এই সংগ্রামে ঘরে ঘরে দাঁড়িপাল্লার জোয়ার তুলতে রাজি আছেন? ভাই আপনারা সাক্ষী আছেন, স্লোগান দরকার নেই। এই যতদিন আমি এমপি ছিলাম 5টা বছর, এই চুকনগরে, এই আটলিয়া, মাগুরাগোড়া ইউনিয়ন, এই এলাকায় আমি কি কিছু উন্নয়নের কাজ করেছি? এই চুকনগর বাজারের যে উন্নয়ন করেছি, আলহামদুলিল্লাহ, মানুষ হাঁটু কাদা ভাঙে বাজার করতো, নাকি বলে? সেই চুকনগরের বাজার আমি পাকা করেছি, চান্দি বানিয়েছি, আটলিয়া ইউনিয়ন কাউন্সিলের বিল্ডিং করে দিয়েছি, মাগুরাগোনা, আটলিয়া রাস্তাঘাট, স্কুল, কলেজ এমপিওভুক্ত। 5 বছরে 50 বছরের না করা কাজ তো 5 বছরে সব করা যায় না, কি বলেন? তবুও যা করেছি, একটা টাকা কারোর কাছ থেকে কোনো বিনিময় আমি গ্রহণ করিনি। ওই 20 বছর আগে প্রায় 350 কোটি টাকার উন্নয়নের কাজ করেছি। কেউ বলতে পারবেন না যে আমার রাস্তা আপনি করেছেন, স্কুল করেছেন, আমার এমপিওভুক্ত করেছেন, স্কুলের বেতন চালু করেছেন, চুকনগর বাজার করেছেন, ইউনিয়ন কাউন্সিল বিল্ডিং করেছেন। আপনারা তো আমি 100 টাকা দিয়েছিলাম, তার বিনিময়ে আপনি এটা গ্রহণ করেছেন। কোন কাজের বিনিময়ে আমি 1 কাপ চাও কারোর কাছ থেকে খাইনি। আমার বাসায় ঢাকায় গিয়েছেন, পারলে ডাল ভাত আলু দিয়ে খাওয়াইছি, আমার গাড়িতে তুলে সচিবালয় নিয়ে তদবির করে কিছু কাজকর্ম করে দিয়েছি। মসজিদ, মন্দির, যেখানে যা পেরেছি, কোন পূজা মন্দিরও বাকি নাই যেখানে আমি কিছু না কিছু সাহায্য করতে পেরেছি। তাই সন্ত্রাস ডুমুরিয়াতে ছেয়ে বসেছিল, জীবন বাজি রেখে আপনারা আমাকে সাহায্য করেছেন। ডুমুরিয়া থেকে সেই চরমপন্থী খুনি সন্ত্রাসীদেরকে আমরা বিদায় করেছি, কি বলেন? সন্ধ্যার আগে মানুষ বাড়ি ফিরে যেত। সন্ত্রাস মুক্ত উন্নয়নের ডুমুরিয়াকে ধরে রাখার জন্য আগামী নির্বাচনে আবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা, আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা, মাশাআল্লাহ দাঁড়িপাল্লা। এই আওয়াজ প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিটে যাবে।
আমি কারো দলের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ আক্রোশ নেই। আমার কথা চরিত্র, জাতিসত্তা, নৈতিকতা, মানবিক গুণ যাকে আছে আপনারা সেখানে ভোট দেবেন, নাকি বলেন? কিন্তু চুকনগরের লোকদের কাছে তো কাউকে চেনাই দিত, সবাই চেনে কার মস্তানার নেশাখোরের সাথে দল, কার দুর্নীতির সাথে দল, কার দখলদারির সাথে দল, কারা জিতলে মানুষের উপরে কর্তৃত্ব করবে আর কারা করবে না, এটা আপনারা চেনেন না? আপনারা চেনবেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। পবিত্র ঈদুল আজহায় আমি আপনাদের মাঝে থাকতে পারিনি। পবিত্র হজ পালনের জন্য প্রায় 1 মাসের বেশি আমি দেশের বাইরে মক্কা মদিনায় ছিলাম। অনেকের সাথে কথা হয়েছে। ঈদের 8-10 দিন পরে আপনারা এখানে ঈদের পুনর্মিলনের আয়োজন করে আমাদেরকে একটু দেখা, শুভেচ্ছা বিনিময়ের যে সুযোগ করে দিয়েছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ নির্বাচন পরিবেশ যদি সুষ্ঠু হয়, বারবার আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ দেখা হবে। আমি আবার আসবো, আবার অনেক এর চেয়ে বড় সভা হবে। দাঁড়িপাল্লার আওয়াজ ঘরে ঘরে আমাদেরকে পৌঁছে দিতে হবে। সকলকে সেই আহ্বান জানিয়ে, মহান আল্লাহর শুকরিয়া জানিয়ে, আমি মানুষ, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আমার কথায় আচরণে যদি কোনো কষ্ট আপনারা পেয়ে থাকেন, 15 বছরে হাসিনার 7.5 বছর আমি জেলে ছিলাম, বাকি সময় আপনাদের মাঝে কাটাবার চেষ্টা করেছি। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিয়ে আমার জন্য আপনারা দোয়া করবেন। এবং এই ডুমুরিয়াকে আমি ভালোবাসি। ডুমুরিয়া ফুলতলাকে আবার আমাদের বসবাসের উন্নত, শান্তির, উন্নয়নের ডুমুরিয়া গড়ার জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।